নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জাপানের প্রধানমন্ত্রী 1 জুলাই থেকে 3 জুলাই 3 দিন ভারত সফর করে দেশে ফিরে গেলেন। এবার এই 3 দিনে কি কি ঘটল এবং তার ফলে চীনের কেন অসুবিধা হচ্ছে, এই গোটা ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, প্রথম পয়েন্ট যেটা বুঝতে হবে এবং আমার ধারণা দীর্ঘদিন ভবিষ্যতে জিওপলিটিক্যাল ক্লাসগুলোতে কেস স্টাডি হিসেবে ব্যবহৃত হবে, সেটা হচ্ছে পিএম মোদি ভারতবর্ষের তরফ থেকে যে ব্রাদার সিস্টার ডিপ্লোমেসি হঠাৎ করে করলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে, সেই ব্রাদার সিস্টার ডিপ্লোমেসিটাকে আমাদেরকে কেস স্টাডি হিসেবে বুঝতে হবে। এখানে একটা কনটেক্সট আছে। কনটেক্সটটা কি সেটা আমি আসছি, তার আগে বলি যে পিএম মোদি অ্যাকচুয়ালি কি বলেছেন। সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখে নিয়েছেন, পিএম মোদি জাপানের প্রধানমন্ত্রী যখন পাশে দাঁড়িয়ে রয়েছেন সানায়ে তাকাইচি ম্যাডাম, তখন বললেন যে মেরি ইয়োর এক্সেলেন্সি और मेरी छोटी बहन, হিন্দিতে। জাপানের প্রধানমন্ত্রীর কানে তখন ট্রান্সলেটর যে থাকে সেইটা দেওয়া রয়েছে, যেটা উনি ট্রান্সলেট করে ওনার ভাষায় শুনতে পাচ্ছেন। এবং তার একটু পরেই দেখা গেল যে জাপানের প্রধানমন্ত্রী ঘাড় ঝুঁকিয়ে হাসলেন এবং পরে বললেন যে আমাকে যে প্রধানমন্ত্রী মোদি ইয়ঙ্গার বিউটিফুল ইয়ঙ্গার সিস্টার বলে সম্বোধন করলেন। তো জাপানের প্রধানমন্ত্রীও জাপানের তরফ থেকে এই যে ব্রাদার সিস্টার ডিপ্লোমেসি ভারতের তরফ থেকে স্টার্ট করা হলো, ট্রাই করা হলো, এটাকে অ্যাকনলেজ করলেন এবং সোশ্যাল মিডিয়ায় রাতারাতি এটা ভাইরাল হয়ে যায়। ঠিক যে কারণে এটা করা হয়েছিল, জাপানের সাধারণ মানুষ, তারা জাপানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জাপানি ভাষায় ওই কি বলে নিচে লেখাগুলো চলে যায় না, সাবটাইটেল দিয়ে পিএম মোদির এইটুকু ক্লিপিংস বারবার জাপানে চালাচ্ছে। তো ঠিক এটুকুই আমাদের দরকার ছিল। হঠাৎ করে পিএম মোদি এনাকে বোন কেন বলতে গেলেন? মনে হলো যে কে বোন পাতিয়ে নি? না, জিওপলিটিক্সে রুল বুক ভেঙে, প্রোটোকল ভেঙে ডিপ্লোম্যাটিক নতুন নতুন অনেক কিছু করা হচ্ছে। ভারতের তরফ থেকেও প্রচুর এরকম ইনিশিয়েটিভ নেওয়া হয়, কিন্তু সবকিছুর একটা কনটেক্সট থাকা জরুরি। এরকম না যে হঠাৎ মনে হলো একে বোন পাতিয়ে ফেলি, বোন পাতিয়ে ফেললাম। তো এখানে কনটেক্সটটা কি? জাপানের প্রধানমন্ত্রী বর্তমানে যিনি রয়েছেন সানায়ে তাকাইচি ম্যাডাম, তিনি পিএম মোদিকে বলেন যে শিনজো আবে, যে কিনা জাপানের পূর্ববর্তী প্রধানমন্ত্রী ছিল, সে আমার বড় দাদার মতো। এবার শিনজো আবের সঙ্গে পিএম মোদির কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমরা জানি। ভারত এবং ভারতের নেতা হিসেবে পিএম মোদি শিনজো আবেকে, যিনি জাপানের পূর্ববর্তী প্রধানমন্ত্রী ছিলেন এবং 2022 সালে যাকে গুলি করে মেরে দেওয়া হয়, একটা জনসভায় তিনি বক্তব্য রাখছিলেন, শিনজো আবেকে কিন্তু ভারত আলাদা লেভেলে রেসপেক্ট করে। কারণ ভারত জাপান সম্পর্ককে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার পিছনে যে মানুষটার অবদান, তিনি হচ্ছেন শিনজো আবে, যিনি 4 বছর আগে গত হয়েছেন জনসভায়, যাকে গুলি করে মেরে দেওয়া হয়েছে জাপানে। তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন। এই যে ভারতের বুলেট ট্রেন প্রজেক্ট থেকে সবকিছু শিনজো আবে, এবং তার থেকেও সব থেকে বড় গুরুত্বপূর্ণ ঘটনা, জিওপলিটিক্সে কিছু টার্ম খুব ইম্পর্টেন্ট হয়। ইন্দো প্যাসিফিক, এই টার্মটা ভারতও ইউজ করে, জাপানও ইউজ করে। এই টার্মটা ইন্দো প্যাসিফিক, ভারতের ফরে না, ইন্ডিয়ার ফরে ইন্দো। কিন্তু এই টার্মটা ভারত কয়েনেজ করেনি, কয়েনেজ করেছিলেন 2007 সালে শিনজো আবে, আজ থেকে 19 বছর আগে। আমেরিকা ইন্ডো প্যাসিফিক লেখে না, শুধু প্যাসিফিক লেখে এখন। কিন্তু আমেরিকার পার্টনার হওয়া সত্ত্বেও জাপান এখনো ইন্দো প্যাসিফিকই বলে। ইন্দো প্যাসিফিক আইডিয়া, জাপানের দেওয়া ইন্ডো প্যাসিফিক ওয়ার্ডকে জাপান একইভাবে প্রমোট করে যায়।
এই সমস্ত কারণের জন্য শিনজো আবের প্রতি আলাদা একটা রেসপেক্ট ভারতের আছে এবং পিএম মোদির সঙ্গে ওনার খুব সুন্দর বন্ডিং ছিল। তো উনি যখন একটা কনটেক্সট পেলেন পিএম মোদি, এগুলো না মানে বোঝানো একটু মুশকিল হয়। মানুষজন ভাবেন যে সবকিছুই যা মন্ত্রীরা বলছে তা মন্ত্রীই বলছে, না। আইএফএস অফিসাররা বসেই থাকে এই কাজের জন্য। ইয়েস, যখন মনমোহন সিং ছিলেন, যখন মোদিজি রয়েছেন, ভবিষ্যতে কেউ থাকবেন বিজেপি পার্টির, কংগ্রেস পার্টির, এনিবডি, তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে কিছু তো অ্যাড করবেনই, কিন্তু মেন বেস লাইন তৈরি করে দেয় আইএফএস অফিসাররা। তো পিএম মোদি বানিয়ে নিয়েছেন মেরি ছোটি বেহেন, এটার সম্ভাবনা 5%। 95% সম্ভাবনা অফিসারদের টিম বলে দিয়েছে, স্যার কন্টেক্সট পেয়ে গেছি, বোন পাতিয়ে নিন। অ্যানাউন্সটা ওনার মুখ দিয়ে হয়। তো যেহেতু সানায় তাকাইচি নিজেই বলেছেন এসে যে পূর্ববর্তী প্রধানমন্ত্রী শিনজো আবে আমার বড় দাদার মতো ছিলেন, তো সেই কনটেক্সটটাকেই ভারত একটা অপরচুনিটি হিসেবে দেখে সঙ্গে সঙ্গে এটা রিলেট করে যে আচ্ছা, আপনি শিনজো আবের বোনের মতো, শিনজো আবে আর পিএম মোদি তো ভাই ভাই, তো আপনি পিএম মোদিরও বোন, এবং পিএম মোদি অসাধারণভাবে মেরি ছোটি বেহেন এই শব্দটা যখন বলেন, যেটা আমাদের তরফ থেকে এক্সপেকটেশন ছিল যে জাপান আর ভারতের রিলেশন, ম্যান টু ম্যান রিলেশন, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন অনেক দেশেই ভালো হয়। বাংলাদেশ এবং ভারতের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন শেখ হাসিনার সময় অত্যন্ত ভালো ছিল, বাট পিপল টু পিপল রিলেশন কি ভালো ছিল? ভারত বিদ্বেষ বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনে তখনও ছিল। তো দুটো ব্যাপার হয়, একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন, একটা পিপল টু পিপল রিলেশন। এবং যদি কোনো দেশের মানুষ অন্য একটা দেশ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, সেই দেশের সরকার দীর্ঘদিন অন্য সেই দেশটার সঙ্গে ভালো রিলেশন চালাতে পারবে না, মানুষ বিক্ষোভ করবে। সেই জন্য লং টার্মে কোনো দেশের সঙ্গে ভালো রিলেশন চালাতে গেলে পিপল টু পিপল রিলেশন ভালো হওয়া খুব জরুরি। এবং এই একটা ছোট্ট ক্লিপস দীর্ঘদিনের কাজ আমাদের করে দিল। জাপানে এখন ভাইরাল যে পিএম মোদি বিউটিফুল ইয়াঙ্গার সিস্টার বলে তাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েছেন, মানে জাপানের মানুষদের সঙ্গে ভারতের মানুষকে একটা ফ্যামিলিতে নিয়ে চলে এসছেন ব্রাদার সিস্টার বলে। তো এই ব্রাদার সিস্টার ডিপ্লোমেসি, একটা ছোট্ট 3-4 সেকেন্ডের ক্লিপিংস শব্দ কিভাবে দুটো দেশের হিউম্যান টু হিউম্যান রিলেশন পাল্টে দিতে পারে, ইমোশনাল কানেক্ট এনে দিতে পারে, এটা আমার ধারণা পৃথিবীর সমস্ত দেশের ডিপ্লোম্যাট যারা রয়েছে তারা এখন কেস স্টাডি হিসেবে ডিকোড করতে শুরু করে দিয়েছে। তো থ্যাঙ্কস টু দ্য অফিসার্স যারা এই আইডিয়াটা পিএম মোদিকে দিয়েছিলেন। নেক্সট আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াই জাপান এই মুহূর্তে কেন ভারতের কাছে বেশি করে ইম্পর্টেন্ট। এই হোয়াই এর উত্তর আপনি পাবেন, আপনারা জানেন যারা স্কিল বাংলা চ্যানেল ডেলি ফলো করেন, ডেলি একটা করে ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করি। গতকাল রাতেরটা অনেক দেরি হয়েছে, বাট আমি আপলোড করে দিয়েছি। মাঝে মধ্যে দেরি হয় তার কারণ আমার সব সময়, আমি তো মানে কোনো রকম দুরকম কথা বলতে পছন্দ করি না, আমার সব সময় প্রায়োরিটি থাকে আমার স্টুডেন্টদের ক্লাসগুলো। সারা দিনের যত ক্লাস থাকে সেগুলো কমপ্লিট করে তবেই আমি ইউটিউবের ভিডিওটা বানানোর কাজ করি। যেদিন যেদিন সকালের দিকে একটু ফাঁকা পেয়ে যাই সেদিন সকালের দিকে রেকর্ড করে নিই ইউটিউবের ভিডিও, কিন্তু ক্লাস আগে, স্টুডেন্টদের যত যাবতীয় প্রবলেম সেগুলো সলভ আগে, তারপর আমি ইউটিউবের টাইমটা বের করি। তো যাই হোক, কাজের কথায় ফিরে আসি। জাপানের ওপর যখন পারমাণবিক বোম দিয়ে হামলা করা হলো, তারপর থেকে জাপান কিন্তু নিজের মিলিটারি আর তৈরি করতে পারেনি, সেই অর্থে জাপানকে করতে দেওয়া হয়নি। জাপান দেশটা কিন্তু নতুন করে ফ্লারিশ হয়ে গেছে, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে শুরু করে ইকোনমি থেকে, ইনফ্রাস্ট্রাকচার থেকে, টেকনোলজি থেকে সব কিছু। যারা টেকনোলজিতে এত উন্নত তারা নিজেদের মিলিটারি তৈরি করলো না কেন? তাদের করতে দেওয়া হয়নি। পরিষ্কার কথা যে আমেরিকা তোমাদের রক্ষা করবে, তোমাদের কোনো চিন্তা নেই। কিসের চিন্তা? তোমরা মিলিটারি বানিয়ে কি করবে?
চীন মারবে তোমাদের, চিন্তা নেই, আমেরিকা তোমাদের বাঁচাবে। তো আমেরিকার আমব্রেলার আন্ডারে জাপান এতদিন ছিল নিশ্চিন্তে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এমন একটা লোক, আমেরিকার শর্ট টার্ম কি লাভ হচ্ছে জানি না, আমেরিকার দীর্ঘদিনের বিভিন্ন দেশের সঙ্গে যত পলিসি সব কিছুকে অবিশ্বাসের জায়গায় এনে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই প্রেসিডেন্ট ওদের দেশের মানে ওই একসময় মোগল সাম্রাজ্যের পতন শুরু হয়েছিল, আমেরিকার পতন ত্বরান্বিত করে দিয়েছে। পতন হয়তো আজকেই হবে না, ঔরঙ্গজেবের সময় মোগল সাম্রাজ্যের পতন শুরু হয়েছিল, তারপর অনেক সম্রাট গেছে, অনেক বছর মোগল সাম্রাজ্য চলেছে, যাদের নাম আমরা অতটা খেয়াল করি না, কারণ ওরা অত হাইফাই কেউ ছিল না। তারপর গিয়ে ফাইনালি মোগল সাম্রাজ্য শেষ হয়েছে। তো আমেরিকার ওই পতনটা ঔরঙ্গজেবের মতো ডোনাল্ড ট্রাম্প করে দিল। ও এক পাগল ছিল, ও এক পাগল। কেন বলছি দেখুন, জাপান একটা দেশ $1 বিলিয়ন দিয়ে যেত আমেরিকাকে, আমেরিকা ওদের সেভ করবে। আজকে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে যখন স্টেটমেন্ট দিতে শুরু করলো যে আমি বুঝতে পারছি না জাপানকে আমরা কেন সিকিউরিটি দিই, ওদের সঙ্গে সিকিউরিটি মানে এগ্রিমেন্ট করার মানে কি, কেন করেছে আমাদের দেশের নেতারা আমি জানি না। তো একটা গোটা দেশ যার মিলিটারি তৈরি নেই, যে এতদিন ভরসায় বসে আছে যে আমেরিকাকে বছর বছর টাকা দিচ্ছি, আমেরিকা আমাদের বাঁচাবে, এগ্রিমেন্ট রয়েছে, ঘাড়ের সামনে চীন নিঃশ্বাস ফেলছে, এত বড় মারাত্মক শক্তিশালী দেশ, সে যখন শুনছে ভাই এদের দেশের রাষ্ট্রপতি বলছে এদের কেন আমরা বাঁচাচ্ছি জানি না, যে কোনো দিন বলবে আর বাঁচাবো না। তো একটা গোটা দেশের সঙ্গে আমেরিকার যে দীর্ঘদিনের রিলেশন ছিল, ডোনাল্ড ট্রাম্প ওই দু একটা বক্তব্য দিয়ে সেটাকে শেষ করে দেয়। এবং জাপানের সঙ্গে সঙ্গে দরকার পড়ে রিমিলিটারাইজেশন করার প্রক্রিয়া শুরু করতে। কয়েক বছরের মধ্যে জাপান নিজের মিলিটারিকে দেখুন কোন লেভেলে নিয়ে চলে যাবে, কারণ ওদের কাছে টাকা আছে, টেকনোলজি আছে, দেশপ্রেম আছে, শৃঙ্খলা আছে, চারটে মেইন জিনিস আছে। ওদের নেই কি, ওদের ম্যান পাওয়ার খুব কম। জাপান দেশটা আস্তে আস্তে বৃদ্ধদের দেশে পরিণত হচ্ছে, বিয়ে করার হার খুব কম, সন্তান নেওয়ার হার খুব কম। তো সেগুলো ওরা মোটিভেশন দিয়ে ইয়াং জেনারেশনকে পপুলেশন বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। রাতারাতি বাড়বে না, দুটো প্রজন্ম লেগে যাবে, আরো 40-50 বছর শ্রিঙ্ক করার পর তারপর হয়তো বাড়বে আবার। কিন্তু ইন দ্য মিন টাইম ওরা যেটা করে নিতে পারে, ওই প্রত্যেক ইউথকে ম্যান্ডেটারি মিলিটারি ট্রেনিংয়ে পাঠিয়ে দিতে পারে। এবং আজকের দিনে তো সংখ্যার থেকে বেশি টেকনোলজি দিয়ে কাজ হয়, এবং ওরা এমন টেকনোলজি বানিয়ে ফেলতে পারে যাদের মিলিটারি সংখ্যা কম থাকলেও ওরা কাঁপিয়ে দিতে পারবে। যখন রিমিলিটারাইজেশন শুরু করে দিচ্ছে জাপান, তো জাপানের দরকার হবে এখন একটা বিশ্বাসযোগ্য পার্টনার, যাদের একটা কমপ্লেক্স ইকোসিস্টেম তৈরি করা আছে। জাপানকে তো তৈরি করতে হবে, যতই টেকনোলজিতে উন্নত হোক, ট্রায়াল এরর, সেটাকে দীর্ঘদিন ধরে মডিফিকেশন করা, তারপর আলটিমেট কোনো অস্ত্র গিয়ে হাতে আসবে। তো জাপানের কাছে সহজ সুবিধা যে ভারত নামে একটা দেশ রয়েছে যাদের 140 কোটি পপুলেশন, কাজ করার লোক অভাব নেই, মিসাইল বানাতে হোক কিংবা অন্য কিছু বানাতে হোক, যারা লাস্ট এতগুলো বছর ধরে নিজেদের ইকোসিস্টেম তৈরি করছে, যাদের টাকার অভাব আছে ওদের টাকা দিয়ে দেবো, আমাদের টেকনোলজি দিয়ে হেল্প করব, বাকিটা ওরা ওদের ইকোসিস্টেম দিয়ে বানিয়ে দেবে। ভারতের কাছে কনসেপ্ট ক্লিয়ার, আমাদের ইকোসিস্টেম তৈরি হচ্ছে, আমাদের সায়েন্টিস্টরা রয়েছে, আমাদের ম্যান পাওয়ার রয়েছে, আমাদের টাকার ইনভেস্টমেন্ট দরকার, আর আমাদের যদি জাপানি টেকনোলজি ইত্যাদিগুলো আমরা আরো পেয়ে যাই তো আমাদের সায়েন্টিস্টদের সুবিধা হবে। এবং জাপানের সঙ্গে ডিফেন্স কো প্রোডাকশন ভারতবর্ষ এই 3 দিনে সই করে ফেলেছে। দুটো দেশের জন্যই প্রচন্ড লাভজনক। বোঝা গেল হোয়াই জাপান এই মুহূর্তে আমাদের কাছে এত ইম্পর্টেন্ট। কেন পিএম মোদি নিজে জাপানের প্রধানমন্ত্রীকে এতটা টাইম দিলেন, তার কারণ জাপানকে আমরা কতটা ইম্পর্টেন্স দিচ্ছি এটা বোঝানো। কেন জাপানের প্রধানমন্ত্রী 3 দিন ধরে ভারতবর্ষে থাকলেন, কারণ ভারতকে ওরা কতটা ইম্পর্টেন্স দিচ্ছে সেটা বোঝানো। এই 3 দিনে আমাদের ইউনিকর্ন প্রজেক্ট সই হয়েছে। ইউনিকর্ন প্রজেক্ট কি? জাপান এমন একটা টেকনোলজি দিচ্ছে ভারতকে, ওরা তো দ্বীপ রাষ্ট্র, তো ওদের নেভির ব্যাপার স্যাপার আগে থেকেই খুব স্ট্রং,
টেকনোলজি, একটা অ্যান্টেনা দিচ্ছে জাপান আমাদেরকে, যে অ্যান্টেনা আমাদের ওয়ারশিপে লাগানো থাকবে, যুদ্ধ জাহাজে বা অন্য যে কোনো জাহাজে। ওই জাহাজটা যখন যাবে শত্রু দেশের দিকে, শত্রু দেশ তো সবসময় চোখে বাইনোকুলার লাগিয়ে বসে নেই, আর বাইনোকুলারে কত দূরই বা দেখা যায়, আলটিমেট ধরা পড়ে রাডারে। বাইনোকুলারে যখন ধরা পড়বে আপনার দেশের উপকূলের কাছে কোনো জাহাজ আসছে, তখন আর আপনার কিছু করার নেই, ও জাহাজ কিছু ফায়ার করে আপনার বন্দর টন্দর উপকূল উড়িয়ে দিতে পারে। তো অনেক আগে দেখে নিতে হয়, অনেক আগে দেখবে কি করে, দেখতে হয় রাডার দিয়ে। এই যে অ্যান্টেনাটা জাপান আমাদের দিচ্ছে, এই অ্যান্টেনা ভারতের যে যে জাহাজে লাগানো থাকবে, বিদেশের রাডার ধরতে পারবে না আমাদেরকে, স্টেলথ ফিচার আমরা পেয়ে যাব। অর্থাৎ আমরা এগোচ্ছি, ও বাকি সব জাহাজকে সিগন্যাল ধরতে পারবে, আমাদের জাহাজের সিগন্যালও ধরতে পারবে না, ওদের রাডার ফেল করে যাবে। এমন রাডার ফেল করানো অ্যান্টেনা আমরা পেয়ে যাচ্ছি। অবাক হবেন না যদি কয়েক বছরের মধ্যে দেখেন ভারত এবং জাপান একসঙ্গে ওয়ারশিপ পর্যন্ত তৈরি করতে লেগে গেছে। সবে শুরু। এই 3 দিনে জাপানের 150 জন ডেলিগেশনের একটা টিম এসেছিল। জাপানের বড় বড় কোম্পানির সব মাথারা, প্রাইভেট কোম্পানির প্রধানমন্ত্রী সঙ্গে করে নিয়ে এসেছিলেন। এসে তারা আমাদের দেশের অফিসাররা বুঝিয়েছে, আমাদের দেশে স্কিলড হচ্ছে সবাই, ম্যান পাওয়াররা সবাই এআই শিখছে, সবাই বেটার কাজ করতে পারে, আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার বেটার হচ্ছে, কাজের সিস্টেম বেটার হচ্ছে, আপনারা আমাদের এখানে ইনভেস্ট করুন, লাভ পাবেন। জাপানের প্রাইভেট কোম্পানির, সরকার নয়, প্রাইভেট কোম্পানির মালিকরা ভারতবর্ষে $12.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট করে গেছে। ভারতবর্ষে একের পর এক কারখানা হবে, যেখানে আমাদের এখানে জব অপরচুনিটি তৈরি হবে, আমাদের দেশের ছেলেমেয়েরা কাজ করতে পারবে। এবার বুঝতে পারছেন কেন প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন কোম্পানির মালিকরা, ডেলিগেশনরা যায়। জাপানের লোকেরা শিক্ষিত, তারা বলবেন এই আমাদের প্রধানমন্ত্রী দেখেছো সঙ্গে করে শিল্পপতি বন্ধুদের নিয়ে ঘুরছে, তো সঙ্গে করে কাকে নিয়ে ঘুরবে, ওদের কাজই তো ওটা। আমাদের দেশে হলেই বলেই তো, মানে বোঝে না লোকজন যে কিভাবে ডিল হয়, এগ্রিমেন্ট হয়। তো একটা অসাধারণ আমাদের ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টরে আরো চাকরি বাড়া, বিজনেস বাড়ার কাজ হয়ে গেল এই 3 দিনে। এবং প্রধানমন্ত্রীর সঙ্গেই ওই ডেলিগেশন টিম এসছিল 150 জনের। নেক্সট, ভারতবর্ষের ফিউচারের পাখির চোখ তো ভারতবর্ষ করেই রেখেছে লাস্ট 2-3 বছর ধরে, এআই আর সেমিকন্ডাক্টর। এআইতে ভারত এত স্পিডে এগোচ্ছে যেটা অনেক ইউরোপিয়ান কান্ট্রিও এগোতে পারছে না। বুঝতে পারেনি যে ভারতের মতো একটা দেশ, যেখানে এখনো এত জনসংখ্যা ঠিক মতো পড়াশোনা জানে না, অতটা অ্যাডভান্স নয়, তারা এত দ্রুত এআই শিখতে শুরু করে দেবে সবাই। আমার আনন্দ হয় এটা ভেবে যে ভারতবর্ষের এই এআই এর জার্নিতে স্কিল বাংলা সামান্য একটু কাঠবিড়ালির ভূমিকা পালন করতে পেরেছে, এবং করে যাচ্ছি আমরা সেটা। তো জাপান আমাদের এআই টেকনোলজিতে আরো হেল্প করবে, সেই এগ্রিমেন্ট হয়ে গেছে আমাদের এই 3 দিনে। এই 3 দিনে আমাদের সেমিকন্ডাক্টর নিয়ে এগ্রিমেন্ট হয়েছে, কারণ সেমিকন্ডাক্টর চিপ, যেটা ছাড়া ভবিষ্যতে অ্যাজ সাচ কিচ্ছু চলবে না। এই স্মার্ট বোর্ড থেকে এই ক্যামেরা, এই ডেস্কটপ থেকে এই এসি, সমস্ত কিছুর মধ্যে দরকার হচ্ছে সেমিকন্ডাক্টর চিপ। ওই চিপ যারা যত ছোট, যত অ্যাডভান্সড, যত কম দামে, যত বিপুল পরিমাণে বাড়াতে পারবে, তাদের হাতেই ভবিষ্যতের পৃথিবী আসতে চলেছে। তো সেই যুদ্ধে ভারত আর একজন বন্ধু পেল, পার্টনার পেল। বন্ধু শব্দটা জিওপলিটিক্সে উচিত না। আজকে বোন বলেছে, কালকে দরকার হলে বোন অন্য দাদা পাতিয়ে নেবে, ভারতও অন্য বোন পাতিয়ে নেবে। দরকার যাতে না পড়ে সেটাই কাঙ্ক্ষিত, দরকার পড়লে ন্যাশনাল ইন্টারেস্ট সবার আগে। এগুলো জাস্ট পাবলিক টু পাবলিক সেন্টিমেন্ট জাগানোর জন্য, আর কিচ্ছু নয়। ওকে, নেক্সট যেটা বড় ডিল আমাদের হয়েছে, বায়োগ্যাস এবং ফার্টিলাইজারের অনেকগুলো প্রজেক্ট জাপান ভারতবর্ষে করবে। এই দুটো জিনিসই খেয়াল করে দেখুন, ভারত লাস্ট 3 মাসে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে যে বিদেশ থেকে আমাদের গ্যাস আমদানি করতে হয়। গ্যাসের দাম বেড়ে গেছিল সব জায়গায়, আস্তে আস্তে কমছে, এখনো পুরোপুরি রোল ব্যাক তো হয়নি। কমার্শিয়াল এবং গার্হস্থ্য কতটা প্রবলেমে মানুষ পড়েছিল, বাট আমাদের দেশে বায়োগ্যাসের কত অপরচুনিটি রয়েছে। আমরা আগেকার দিনে করতাম, আহামরি জটিল টেকনোলজিও নেই, মানে জটিল টেকনোলজির ব্যাপার নয়,
রিসেন্ট ডেজে আমরা ছেড়ে দিয়েছি এগুলো করা। তো এটাকে আরো আধুনিকভাবে কিভাবে করা যায়, এফিসিয়েন্ট ওয়েতে, আরো ক্লিন ভাবে, ঠিক আছে, সেটার চেষ্টা চলবে। এবং ফার্টিলাইজার নিয়ে আমরা অনেকটা প্রবলেমে পড়েছিলাম, এখনো রয়েছি, কারণ আমাদের দেশে কিন্তু ফার্টিলাইজার পুরোপুরি উৎপাদন হয় না, বিদেশ থেকে সার নিয়ে আসতে হয়। তো সেই প্রবলেম সলিউশনের জন্যও জাপান আমাদের হেল্প করবে। এই ব্যাপারগুলো এই 3 দিনে আমাদের সাইন হয়েছে। তাহলে জাপানের সঙ্গে ভারতের এই 3 দিনে কি কি কাজকর্ম হয়েছে সেটা আশা করি বুঝতে পেরেছেন। ঠিক, ওকে। এইবার এই ভিডিওর সেকেন্ড পার্টে আমাদের যেতে হবে। চীন কেন এত রেগে যাচ্ছে? দেখুন, এটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে চীনের মানুষদের সেন্টিমেন্ট। ভারতে প্রত্যেকটা দেশের মানুষের তো অন্য একটা দেশের প্রতি সেন্টিমেন্ট থাকে। তো চীনের মানুষদের ভারতের প্রতি সেন্টিমেন্ট কিন্তু খারাপ নয়। ওরা এরকম মনে করে যে হ্যাঁ, মানে ভারতের সঙ্গে বর্ডার নিয়ে 2-1বার ঝামেলা হয়েছে, কিন্তু দেশটা ভালো। ওই দেশ থেকে বৌদ্ধ ধর্ম এসছে, অ্যানসিয়েন্ট অনেক সভ্যতা জ্ঞান এসছে, ভালো দেশ। হ্যাঁ, ওরা আমাদের কম্পিটিটর হয়ে উঠতে পারে ভবিষ্যতে, সেটা যেন না হয়, আমাদের থেকে যেন পিছিয়ে থাকে, এইটুকু। বাট আপামর চাইনিজ মানুষদের মনে ভারত সম্পর্কে, ভারতবাসী সম্পর্কে ধারণা খারাপ নয় এখনো পর্যন্ত। কিন্তু জাপান সম্পর্কে এটা সম্পূর্ণ উল্টো। জাপানের নাম শুনলে চীনারা রেগে যায়। জাপানের কোনো সিনেমা পর্যন্ত চাইনিজরা দেখে না, বয়কট জাপান। অ্যানিমি পর্যন্ত দেখে না। এবং জাপানিজ শুনলেই ওরা মনে করে যে পৃথিবীতে এর থেকে খারাপ কোনো মানুষ হতে পারে না। এই ধরনের চিন্তা ভাবনা জাপানিদের প্রতি ওদের। তার কারণ কি? প্রত্যেকটাই তো একটা কিছু না কিছু কনটেক্সট থাকবে না। এর কারণের জন্য আপনাকে ফিরে যেতে হবে সেকেন্ড সিনো জাপানিজ ওয়ার। সিনো মানে চায়না জাপান যুদ্ধ, সিনো জাপানিজ ওয়ার। এটা হয়েছিল 1937 থেকে 1945, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধও চলছে। এই সময় জাপানের মিলিটারি আলাদা স্ট্রং ছিল। ছোট্ট দেশ, বাট আলাদা মিলিটারি। এরা চীনে এত অত্যাচার করেছে, চীন কিচ্ছু করতে পারেনি অ্যাজ সাচ। চীনের মানুষদের ওপর বিভিন্ন বায়োলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, যেন প্রাণী ধরে নিয়ে গিয়ে। চীনের মহিলাদেরকে যৌন দাসী করে রেখেছে জাপানিজরা, 1937 থেকে 45-এর কথা বলছি। গণধর্ষণ চালিয়েছে। চীনের এক একটা জায়গায় জাপানিরা গণহত্যা চালিয়েছিল। সেই জন্য চীনের মানুষদের সেন্টিমেন্টে জাপানিরা প্রচন্ড নিষ্ঠুর, ক্রূর, নির্দয়, ব্রুটাল, এবং এদের থেকে পাষণ্ড মানুষ হতে পারে না। অ্যাকচুয়ালি গোটা জাপান সম্পর্কে না পৃথিবীর বেশিরভাগ দেশের এই ধারণাই ছিল, জাপানি জলদস্যুরা এরকম মারাত্মক অ্যাগ্রেসিভই ছিল। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওদের ওপরই পরমাণু বোমটা নিক্ষেপ করা হয়, পরমাণু বোমও নিক্ষেপ করা হয়েছে কি দেখুন জাপানে, মানে আমেরিকার সেন্টিমেন্ট হয় না খারাপ লোক মার এদের। তখন ওরা আস্তে আস্তে রিকভারি পিরিয়ডে গোটা দেশে একটা পরিকল্পনা তৈরি করে যে আমাদের ইমেজ ঠিক করতে হবে নতুন পৃথিবীর নতুন অর্ডারে। এবং সেই জন্য ওরা নিজেদের ইমেজ এমন রেকটিফাই শুরু করে যে আমরা সেই খাবার আগেও প্রণাম করব, আমরা মানুষকে দেখলেও ঝুঁকে পড়ব, যেন কেউ ভাবতেই না পারে আমরা খারাপ মানুষ হতে পারি। আজকে দেখুন অসাধারণ এই ব্র্যান্ডিংটা ওরা করেছে, রিব্র্যান্ডিং। আজকে জাপান মানেই গোটা পৃথিবী মনে করে যে ভাই খুব ভদ্র মানুষেরা। 3টে প্রজন্মের মধ্যে নিজেদের এইভাবে আমূল পরিবর্তন করা সহজ ব্যাপার নয়, এটা জাপান করেছে। কিন্তু আমরা যেটা বলছিলাম, চীনের সেন্টিমেন্টটা বুঝলেন, জাপানের ব্যাপারে কেন এরকম মারাত্মক রাগ ওদের? কারণ ওরাই ফেসটা সহ্য করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবং এখনো কিছু দ্বীপ রয়েছে, আইল্যান্ড সাউথ চায়না সিতে, যেগুলো জাপান বলে আমাদের, চীন বলে আমাদের। কারণ জাপান আগে দীর্ঘ সময় ধরে মারাত্মক স্ট্রং একটা রাজত্ব চালিয়েছিল এবং প্রচুর চীনের পাশের দ্বীপ টিপ নিজেদের দখলে রেখেছিল। তো সেই নিয়ে দুটো দেশের মধ্যে
কনফ্লিক্টও আছে। তো সেই জন্য চীনারা কুচভি হয়ে যায়, জাপানকে সহ্য করতে পারে না। আজকে চীন প্রবল প্রতিপত্তিশালী, জাপানের থেকে বহুগুণ এগিয়ে গেছে, বাট টিল জাপানকে ওরা সহ্য করতে পারে না। সেই জন্য চীন কিন্তু মারাত্মকভাবে অবজার্ভ করছে জাপান আর ভারত কি টাই হচ্ছে, অন্য কোনো কারণের থেকেও বেশি করে ওই ওদের ঐতিহাসিক যে জাপানের প্রতি রাগ ঘৃণা সেটার থেকে। ওকে, এবার আমি কয়েকটা কথা বলে নেব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, বা আপনাদের বাড়িতে যারাই ছাত্রছাত্রী রয়েছে সরকারি চাকরি খুঁজছে তাদের জন্য। জাপান আমাদের বুলেট ট্রেন দিচ্ছে তো জানি আমরা, মানে একসঙ্গে বানানো চলছে। যত দ্রুত সম্ভব রেডি হবে এই ট্রেনের ইনফ্রাস্ট্রাকচার, সাধারণ মানুষ সাধ্যের মধ্যে ভাড়ায় যদি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে সেফ সিকিউর ভাবে, তার থেকে বড় ব্যাপার আর কিছু হতেই পারে না, হোক সেটা। এবার এই মুহূর্তে ভারতীয় রেল দুটো কাজ করছে। এক, অটোমেশন, যাতে করে যেখানে মানুষ ছাড়া কাজ হয়ে যাবে সেটা হয়ে যেতে পারে। আজকাল ট্রেনের কাউন্টারে টিকিট, মানে স্টেশনে আমাদের আর লাইন দিতে হয় না। ছোটবেলায় মনে আছে 8টায় ট্রেন থাকলে বাবা বলতো 7টা 20-তে গিয়ে লাইন দিতে হবে, আধ ঘন্টা তো লেগে যাবে টিকিট কাটতে, কারণ বাবার মান্থলি থাকতো। এবার আমাদের নিয়ে বাবা যদি কোথাও যাচ্ছে, আমার মায়ের ভাইয়ের বাড়ির বাকিদের, আমাদের তো আর মান্থলি নেই, আমাদের জন্য তো টিকিট কাটতে হবে। তো আমরা আধ ঘন্টা লাইন দিতাম। আজকের দিনে রেল ওয়ান অ্যাপ এসে গেছে, রেল ওয়ান অ্যাপ দিয়ে আমরা টিকিটও কেটি, 30 পয়সা করে আবার মানি ব্যাকও পেয়ে যাই। তো টিকিট কাউন্টারে যদি কম লোক দিয়ে কাজ চলে যায়, রেলের খরচ বেঁচে যাবে। আবার রেল ম্যান পাওয়ার রিক্রুটও করছে, যে যেখানে যেখানে আরো বেশি কর্মী দরকার যাতে সেই ডিপার্টমেন্টগুলোতে দেওয়া যেতে পারে। এবং সেই জন্য রেলওয়ে 2024 সাল থেকে, মাঝখানে কিন্তু 2019-এর পর 2024 5 বছর নতুন কোনো রিক্রুটমেন্ট রেলে হয়নি। পরীক্ষা হয়েছিল, সেটা 2019-এর নোটিফিকেশনে পরীক্ষা হয়েছিল, নতুন কোনো নোটিফিকেশন বের করেনি। 2024 থেকে রেল একটা ভালো কাজ করছে, টানা 3 বছর হলো, 24, 25, 26 প্রত্যেক বছর রিক্রুটমেন্ট করছে। প্রত্যেক বছর টিটিতে, রেলের ক্লার্কে, স্টেশন মাস্টারে, ট্রেন ম্যানেজারে, মানে যেগুলোতে আপনার আইটিআই বা কোনো টেকনিক্যাল জ্ঞান না থাকলেও চলবে, নর্মাল উচ্চ মাধ্যমিক পাস বা নর্মাল গ্র্যাজুয়েট হলেই হবে। ঠিক আছে, দেখুন আপনাকে নর্মাল উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এনটিপিসি পরীক্ষা দেওয়ার জন্য, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। ঠিক আছে, আর বয়স থাকতে হবে, মানে এইচএস লেভেল আর গ্র্যাজুয়েশন লেভেল, আমি দুটো একসঙ্গে বলছি। গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষাটা দিলে একই সিলেবাস, একটু কোশ্চেন কঠিন হয়, একটু লো হয় এইচএস এর। গ্র্যাজুয়েশনটা দিলে আপনি স্টেশন মাস্টার, ট্রেন ম্যানেজার এগুলো হতে পারবেন। 8th পে কমিশন আসছে, স্যালারি হবে 1,20,000, 1,30,000 স্টার্টিং এ। আর এইচএস লেভেলের পরীক্ষাটা দিলে আপনি ক্লার্ক, টিটি এগুলো হতে পারবেন, স্টার্টিং এ স্যালারি হবে 90,000, 1,00,000, 8th পে কমিশন আসছে। তো গ্র্যাজুয়েশনেরটায় 21 বছর থেকে 33 বছর বয়স অবধি পরীক্ষা দেওয়া যায় যারা জেনারেল তাদের। এইচএস এরটায় 18 থেকে শুরু করে 30। ওবিসিরা সবসময় 3 বছর এক্সট্রা পাবেন আপার এজ লিমিটে, এসসি এসটিরা সবসময় ওবিসিদের থেকে আরো 2 বছর এক্সট্রা পাবেন আপার এজ লিমিটে। তো মোটামুটি আমি বলতে পারি 18 থেকে শুরু করে জেনারেলরা 33 অবধি, ওবিসিরা 36 অবধি, এসসি বা এসটিরা 38 বছর অবধি রেলের পরীক্ষায় বসতে পারেন। খালি কম বয়স থাকলে হবে তা নয়, অনেকে 30, 31, 32-এও চাকরি পাচ্ছেন। রেলের পরীক্ষার সব থেকে সুন্দর ব্যাপার হলো ইংরাজি সাবজেক্টটাই নেই। যারা আপনারা ইংরাজিতে দুর্বল, যারা তোমরা স্টুডেন্টরা ইংরাজিতে দুর্বল, তাদের জন্য সুবর্ণ সুযোগ, ইংরাজির একটা প্রশ্নও আসবে না। আসবে কি, মাধ্যমিক লেভেলের, বারবার বুঝে নাও, 10th স্ট্যান্ডার্ডের মাধ্যমিক লেভেলের অঙ্ক, রিজনিং আমার সাবজেক্ট, আমি করাই যেটা, ওটা স্কুলে থাকে না নর্মাল, আর জিকে জিএস মানে ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো হচ্ছে জিকে-জিএস। এবং এমসিকিউ, তোমাকে কিছু লিখতে হবে না, একটা প্রশ্ন থাকবে, 4টে সঠিক উত্তর থাকবে, জাস্ট কম্পিউটারে ক্লিক করতে হবে, কোনো ইন্টারভিউ নেই, এমসিকিউ পরীক্ষায় পাশ করলেই পাস। আর কি সুবিধা হবে, এবং যে কোশ্চেনগুলো হবে না, এই অঙ্ক, জিকে-জিএস, রিজনিং, এই কোশ্চেনগুলো আবার বাংলায় হবে,
কোশ্চেনগুলোও ইংলিশে পড়তে হবে না, আর এর থেকে বেশি কি চাই? এরপরও কেউ যদি পরীক্ষা না দেয় তাহলে সেটা তার দোষ। কাউকে তো বাড়ি থেকে ডেকে এনে সেই জোর জবরদস্তি চাকরি দিয়ে দেওয়া যায় না, না? অপরচুনিটি রয়েছে, তাকে এবার জাস্ট নিজের একটা পা ফেলতে হবে। 8th পে কমিশন সারা জীবন সর্টেড, এর থেকে বেশি আর কি বলবো? স্টার্টিং এ একটা ছেলে বা মেয়ে চাকরি পেয়ে 1 লাখ টাকা স্যালারি পাবে, রেলের চাকরি, অ্যালাওয়েন্স ইত্যাদি তো আছেই। তো যদি চাকরিটা পেতে হয় না, 2026-এর যে নোটিফিকেশনগুলো আসবে, পরীক্ষা হবে 2026-এর শেষের দিক থেকে বা 2027-এর প্রথমে, 7 মাস আমাকে দিয়ে দাও, স্টুডেন্টদের বলছি, আমাদের ইনস্টিটিউটে দিয়ে দাও। আমরা ক্লাস শুরু করব 8ই জুলাই। তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2027-এর জানুয়ারি, 7টা মাস দাও। কোথায় দেবে? আমাদের ইনস্টিটিউট হচ্ছে মৌলালিতে, শিয়ালদা থেকেও 10 মিনিট, হাওড়া থেকে 20 মিনিট, ধর্মতলা থেকেও 10 মিনিট, যে কোনো জায়গা থেকেই মৌলালি আসা যায়, একদম মৌলালি ক্রসিং। ঠিক আছে স্যার, আমরা তো স্যার দূরে থাকি, মেসের ব্যবস্থা আছে, আমরাই ব্যবস্থা করে দেবো, 7টা মাস মেসে থেকে যাও। না স্যার, বাড়ি ছেড়ে থাকতে স্যার অনেক কষ্ট। থেকো না, তোমাকে 1 লাখ টাকা ইনকাম করতে হবে এরকম মাথার দিব্যি কেউ দেয়নি। একটা চাকরি পাওয়ার জন্য মানুষ কি না কি করে ফেলছে, আর তুমি 7 মাস বাড়ি ছেড়ে থাকতে পারবে না? যারা থাকতে পারছে তারা চাকরি পাচ্ছে, সোজা কথা, খারাপ মনে করে লাভ নেই। আমাদের ক্লাস হবে সোম, বুধ, শুক্র, সকাল 10টা থেকে দুপুর 3টে, 10টা থেকে 11:30 ফার্স্ট ক্লাস হয়, দিনে 3টে ক্লাস হয় 1.5 ঘন্টার, 11:30 থেকে 1:30 সেকেন্ড ক্লাস হয়, 11:30 থেকে 1টা সেকেন্ড ক্লাস হয়, 1টা থেকে 1:30 টিফিন গ্যাপ থাকে, 1:30 থেকে 3টে থার্ড ক্লাস হয়, ছুটি। পুরো দায়িত্ব আমাদের, খালি নিজেকে 7টা মাস দিয়ে দাও। A to Z বেসিক থেকে হাই লেভেল পুরো সিলেবাসের ক্লাস করানো আমাদের দায়িত্ব, বাংলা ভাষায়। যা ডাউট আছে সলভ করা আমাদের টিচারদের দায়িত্ব। বই আমাদের ইনস্টিটিউট থেকেই দেব, অন্য কোনো বই কিনতে হবে না। মক টেস্ট আমরাই দেব, আর প্রত্যেকটা টপিক হওয়ার পর আমরা টপিক টেস্ট নিই। আমাদের স্টুডেন্টরা সাকসেসফুল হয় তার কারণ একটাই, একটা টপিক যদি আজকে শেষ হয়, পরের দিন ক্লাসের শুরুতে ওই টপিকের আগে টেস্ট হবে। দিনের পড়া 2 দিনের মধ্যে রেডি হবে, তারপর তুমি পরের টপিকে যাবে। নিজে বাড়িতে বসে ওরকম টেস্ট ফেস দেওয়া যায় না, ওটা ওই ইনস্টিটিউটে থাকলে তবেই ওই রুটিনে থাকতে পারবে। আর তুমি 80% অ্যাটেন্ডেন্স যদি মেনটেন রাখো, যেটা সবাই রাখে, তারপর যত ব্যাচে যতদিন তোমার ক্লাস করার দরকার হবে রিভাইসের জন্য, লাইফ টাইম অ্যাক্সেস ফ্রি, অফলাইনে এসে বসে ক্লাস করতে পারবে, অন্য কোনো ব্যাচে আর এনরোল করতে হবে না। কেন আমরা 80% অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটারি রেখেছি? যে স্টুডেন্টটা সিরিয়াস যেন সেই সুযোগ পায়। কেউ প্রথম ব্যাচে ভর্তি হয়ে এলোই না, পরের ব্যাচে আবার যাবো, না না না, মামার বাড়ি নয় এটা, এটা চাকরি পাওয়ার প্রস্তুতির বাড়ি। ঠিক আছে স্যার, 8ই জুলাই আজকে জানালেন স্যার, 3-4 দিন বাকি। দেখো ভাই, আমাদের ইনস্টিটিউটে ভর্তির জন্য লোকে মুখিয়ে অপেক্ষা করে বসে থাকে। রেলের ঘোষণা আমি মনে হয় করলাম 5 মাস পর, মাঝখানে রেলের কোনো ব্যাচ ছিল না, ব্যাংকের একটা ব্যাচ ছিল আর জেনকম একটা ব্যাচ ছিল, দুটো আমি বলে দিয়েছিলাম। WBCS আমি অ্যানাউন্স করিনি 5-6 মাস, জায়গা নেই কোনো। তো যাদের এখানে ভর্তি হবার, ওরা তো এই 3 দিনেই ডিসিশন নিয়ে ফেলবে, 3 দিনেই এসে ভর্তি হয়ে নেবে। তো আমরা বহু আগে থেকে জানাতে পারি না, কারণ এত বেশি লোক চলে আসবে, ওই রিজেক্ট করতে করতে আমাদের দিন শেষ হয়ে যাবে। ঠিক আছে স্যার, ফিজ 30,000 টাকা, এটাই তোমাকে দিতে হবে, বাট চাকরি পাওয়ার পর বেশিরভাগটা আমরা নেব তোমার থেকে। ঠিক আছে, আপাতত তোমাকে দিতে হবে 14,000 টাকা, হাফের থেকে একটু কম। এই 14,000 টাকার মধ্যেও আমরা বলেছি অনেকের টাকা পয়সার অসুবিধা থাকতে পারে, 7,000 টাকা এখন দিলেই হবে ভর্তি এবং ক্লাস স্টার্টের জন্য। 2 মাস পর তুমি বাকি 7,000 টাকা দিয়ে দিও ধীরে সুস্থে, যাতে মানুষ যতটা সম্ভব হেল্প করা যায় আমরা করলাম। একেবারে ফ্রিতে যদি কোনোদিন সম্ভব হতো করিয়ে দিতাম, কিন্তু খুব সোজা ভাষায় সোজা কথা বলি, যদি পাস করাতে হয় সেই লেভেলের টিচার রাখতে হবে ইনস্টিটিউটে, যদি সেই লেভেলের টিচার রাখতে হয় তাকে সেই লেভেলের স্যালারি দিতে হবে। এর থেকে বেশি সোজা করে মনে হয় কেউ কিছু বলবে না। আমি কোনো রাগঢাক করি না, সোজা কথা সোজাভাবে বলে দিই। বাজারের আলু পটল নয় যে দরদাম করে চলবে। জীবনের কেরিয়ার একবারই হবে, চাকরি, সেরা চাকরি একবারেই পেতে হবে। তো
এখানে তোমাকে সেরা জায়গাতেই ভর্তি হতে হবে। স্যার বাকি 16,000 টাকা চাকরি পাবে, মাইনে পাবে, তারপর দেবে। স্যার যদি চাকরি না পাই, দিও না, আমাদের লস, তোমার তো লস নেই। চাকরি না পেলে দেবে না, আমাদের লস, তোমার তো লস নেই। তো আমরা ওইভাবেই পড়াই যাতে তুমি চাকরিটা পাবে এবং আমাদের 16,000 টাকাটা আসবে, কারণ ওটা দিয়ে আমাদের ইনস্টিটিউট চালাতে হয়। 14,000 টাকাটা তো তোমাকে যা বইপত্র দেওয়া হবে, তোমাকে ডেলি যা মক টেস্ট নেওয়া হবে, ডেলি যা জেরক্স দেওয়া হবে, ক্লাসরুমে যে এসি চলবে, ওসবের ভাড়াতেই খরচ হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে ভর্তি হয়ে যাই। পারবে না ওরম করে ভর্তি হতে। তোমাদের এই ভিডিওর নিচে একটা গুগল ফর্ম দেওয়া হচ্ছে। প্রথম কমেন্টে, পিন কমেন্টে, প্রথম কমেন্টটায় ক্লিক করবে, একটা গুগল ফর্ম খুলবে, যা যা লেখা আছে ফিল আপ করবে। তোমার নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আরও যদি কিছু থাকে ওগুলো ফিল আপ করবে। ফিল আপ করে সাবমিট বলে একটা অপশান আছে, ক্লিক করে দেবে। তুমি কিছু দেখতে পাবে না, ওখানে লেখা উঠবে ইউর রেসপন্স হ্যাজ বিন সাবমিটেড। তোমার যা যা ফিল আপ করেছো সেগুলো আমাদের টিমের কাছে চলে আসবে। আমার টিম তোমাকে ফোন করে নেবে আজকে, কালকে, পরশু, 3 দিন। তুমি ডিরেক্ট ভর্তি হতে পারবে না। যেই সিট ফিল হয়ে যাবে তারপর আর কেউ ফোন পাবে না। তো যারা যখন ফোন পাচ্ছ, ইউ আর লাকি, সঙ্গে সঙ্গে কথা বলে ভর্তি হয়ে নাও। ঠিক আছে? আননোন নাম্বার থেকে ফোন যাবে, ফোনটা ধরে নেবে, ব্যাস এটুকুই বলার। কারণ কারোর হয়তো নাম ছিল 5 নাম্বারে, সে বেচারা ফোন পে আননোন নাম্বার দেখে হয়তো ধরেনি, 55 নাম্বারের হয়তো অবধি ফোন হয়ে সিট ফুল হয়ে গেছে, এ বলছে আমি তো আগে ছিলাম, ফোন ধরনি কেন, কিছু করার নেই। ওকে, তো প্রত্যেকে গুগল ফর্মটা ফিল আপ করে দাও। যারা ছোটরা আছো, যারা বড়রা আছেন, আপনাদের বাড়ির ছেলে মেয়েদের আপনারা জানিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।